আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। একটা বিজনেস মডেল। সেটা হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল। আমরা প্রাইভেট লেভেলের নাম শুনেছি। বেশিরভাগ লোকই আমরা জানি যে প্রাইভেট লেভেল, হোলসেল, তারপর হচ্ছে আরবিট্রেজ এইসব নামগুলো আমরা শুনেছি, ড্রপ শিপিং। কিন্তু মাইক্রো প্রাইভেট লেভেলের নাম কিন্তু সবাই আমরা জানি না। আসলে মাইক্রো প্রাইভেট লেভেল নামে একটা বিজনেস মডেল আছে, যেটা মূলত হচ্ছে প্রাইভেট লেভেলেরই একটা শাখা। কেন শাখা বা প্রাইভেট লেভেলের সাথে সেটার পার্থক্য কী, তারপর হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল কিভাবে করতে হয়, মাইক্রো প্রাইভেট লেভেলের করার স্টেপগুলো কী, সুবিধা এবং অসুবিধা, বাজেট কেমন লাগে, এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমরা পুরো একটা ভিডিওতে কথা বলবো। তো এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে এমপিএল বা মাইক্রো প্রাইভেট লেভেল আসলে কি সেই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে যাদের বাজেট কম তাদের কিন্তু মাইক্রো প্রাইভেট লেভেলটা বোঝা খুবই জরুরি। কারণ মাইক্রো প্রাইভেট লেভেল হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যারা থাকি বা ধরেন আমাদের যাদের বাজেট কম বা আপনি যেখানেই থাকেন না কেন, যদি ছোট বাজেটে আপনারা শুরু করতে চান, অনেক বিগ বাজেট, বিগ ইনভেস্টমেন্টে না যেয়ে, তাহলে মাইক্রো প্রাইভেট লেভেল কোন মডেল এটা কিন্তু বোঝাটা আপনাদের জন্য জরুরি। তো মাইক্রো প্রাইভেট লেভেলকে আমরা সংক্ষেপে হচ্ছে এমপিএল বলে থাকি। এমপিএল অর্থাৎ এমতে মাইক্রো আর পিএলতে হচ্ছে প্রাইভেট লেভেল। আর শুধু পিএলএ হচ্ছে প্রাইভেট লেভেল বোঝায়, আর এটা আপনারা সবাই জানেন। তো প্রাইভেট লেভেল এবং মাইক্রো প্রাইভেট লেভেলের মধ্যে বেসিক পার্থক্য কী? বেসিক পার্থক্য হচ্ছে এইটার একটা কোনো প্যারামিটার বা একটা কোনো বিষয়ের উপর এটা বেসিক পার্থক্য নেই। কয়েকটা বিষয় আপনাকে জানতে হবে যে প্রাইভেট লেভেলের সাথে মাইক্রো প্রাইভেট লেভেলের পার্থক্য হতে গেলে কোন কোন বিষয়ে পার্থক্য থাকে। তো মাইক্রো প্রাইভেট লেভেলটা আমরা আগে বলি, তাহলে প্রাইভেট লেভেলের সাথে আপনার পার্থক্য করতে সুবিধা হবে। শুরুতে হচ্ছে একটা সিচুয়েশন বলি। ধরেন আপনি বাংলাদেশে বাস করেন অথবা বাংলাদেশে নাও বাস করতে পারেন। আপনি সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত বা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যে কোনো দেশে আপনি থাকতে পারেন। আপনি চাচ্ছেন অ্যামাজনে হচ্ছে একটা প্রোডাক্ট লঞ্চ করতে। প্রথম কথা হচ্ছে আপনার হাতে বাজেট কম আছে অথবা আপনি খুব বেশি ইনভেস্টমেন্ট শুরুতে করতে যাচ্ছেন না, এটা একটা ইস্যু। ২ নম্বর হচ্ছে যে আপনি প্রোডাক্টটা টেস্ট করতে যাচ্ছেন অল্প পরিমাণে এবং খুব বেশি পরিমাণ ফার্স্ট টাইম নিতে যাচ্ছেন না এবং আপনি আপনার ব্র্যান্ড ইউজ করতে যাচ্ছেন, অর্থাৎ লোগোটা ইউজ করতে যাচ্ছেন, কিন্তু ব্র্যান্ড রেজিস্ট্রিটা পরে করবেন। হতে পারে এই প্রোডাক্টটা আপনার নিজের উৎপাদন হতে পারে। আপনার বাংলাদেশে অনেকে আছে যারা গার্মেন্টস সেক্টরে, অনেকে গার্মেন্টস আছে বা হচ্ছে অ্যাপারেলের অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তাদের হতে পারে, তারা এটা ট্রাই করতে পারেন যে আপনি আপনার নিজের ব্র্যান্ড দিয়ে, লোগো দিয়ে অ্যামাজনে প্রোডাক্ট সেল করার চেষ্টা করতে পারেন। তো এটা আসলে ক্লিক করবে কি করবে না, অর্থাৎ আপনার প্রোডাক্টটা ভালো করবে কি করবে না, এইটা জানার আগে আপনি আসলে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বা ব্র্যান্ড রেজিস্ট্রেশন বা এলএলসি এগুলো আপনি করতে রাজি না। তো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কি, ব্র্যান্ড রেজিস্ট্রেশন কি, এলএলসি কি, এইগুলো হচ্ছে অন্য ভিডিওতে আমি বারবার বলেছি। তারপরে খুব সংক্ষেপে আমি এখানে একটু বলে যাই। আপনার যদি নিজের কোনো লোগো থাকে, আপনার ব্র্যান্ডের লোগো, আমরা জানি যে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব লোগো থাকে যারা প্রতিষ্ঠিত আর কি আমরা দেখি। তো আপনার যদি নিজস্ব কোনো লোগো থাকে তাহলে আপনার ব্র্যান্ডের, তাহলে এই লোগোটাকে আপনি যে দেশে বিজনেস করতে চাচ্ছেন, সেটা হতে পারে অ্যামাজন অথবা হতে পারে আপনি একটা ওখানকার স্থানীয় বাজারে, আপনার কিন্তু ওই ব্র্যান্ডের লোগোটার একটা অ্যাপ্রুভাল নিতে হবে, অর্থাৎ ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে হবে। এটাই হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনার লোগোটা এটা আপনাকে অথরাইজড করে দেবে, এটা আপনার নিজের হয়ে যাবে, এটা আর কারণ না। এই যে বিষয়টা অফিসিয়ালি, এটাই হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। এর জন্য প্রত্যেকটা দেশে হচ্ছে আপনার ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের অফিস আছে। এটা যে কোনো এক দেশে করলে হয় না। আপনার বিজনেস যেখানে যেখানে আপনি এক্সপ্যান্ড করতে চান সেখানে সেখানে ওই সেম লোগো হচ্ছে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হয়। এটা আরও ভেতরের আর কি, ভেতরের কথা, এগুলো কোর্সের মধ্যে বলা আছে। তো এই বিস্তারিত কথার মধ্যে আমি আর যাচ্ছি না। তো অ্যামাজনে আপনি চাচ্ছেন যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন না করে একটা প্রোডাক্ট লঞ্চ করতে, কিন্তু আপনার লোগোটা থাকবে।
লোগো থাকবে প্রোডাক্টে, বাট আপনি এখন আপাতত রেজিস্ট্রেশন করবেন না, যেহেতু আপনি এখনো প্রোডাক্টটার সম্পর্কে জানেন না যে কেমন সেল হবে। 2 নাম্বার আসেন, সেটা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি। অ্যামাজনে আপনি ট্রেডমার্কে আবেদনের পরে আপনি ওই যে সিরিয়াল নাম্বারটা পান, অর্থাৎ সরকারি অফিসে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা মানে আবেদন করার পরে ট্রেডমার্ক পাওয়ার জন্যে একটা সিরিয়াল নাম্বার আপনাকে দেওয়া হবে। ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি কিন্তু অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে পারেন। তো এই ব্র্যান্ড রেজিস্ট্রিটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যামাজনে আপনি যদি ব্র্যান্ড রেজিস্ট্রি করেন, তাহলে আপনি ট্রেডমার্ক আবেদন করেছেন এবং আপনি এখানে ব্র্যান্ড রেজিস্ট্রি করেছেন। অর্থাৎ আপনি কিন্তু প্রাইভেট লেভেল করে ফেললেন। আপনি এলএলসি অর্থাৎ কোম্পানি খোলেন আর না খোলেন, এই ২ টা জিনিস দিয়েই কিন্তু অ্যামাজনে প্রাইভেট লেভেল করা যায়। ট্রেডমার্ক এবং হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রেশন। এলএলসি একসময় অ্যামাজন আপনাকে নিজেই খুলতে বলবে। সেটা ধরেন যে একটা যখন আপনার ইয়ারলি সেলস ভলিউম বা রেভিনিউ অনেক বেড়ে যাবে, তখন অ্যামাজনই আপনাকে বলবে যে ভাই তুমি আবার ইয়ে করো, হচ্ছে এলএলসি খোলো। এলএলসি মানে হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন। ওই দেশে একটা কোম্পানি খুলতে বলবে। এখন এই যে ৩ টা বিষয়, এই ৩ টা বিষয় আপনি কোনোটাই করবেন না। শুধু হচ্ছে আপনি আপনার লোগোটাকে ব্যবহার করে প্রোডাক্টটা সেল করবেন। এটাই হচ্ছে এমপিএল, মানে হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল। তো এইটা অ্যামাজনে কোন, কোন প্রোডাক্টের ক্ষেত্রে এটা আছে সেটা আমরা একটু পরে যাচ্ছি স্ক্রিনে। তার আগে আরো কিছু ব্যাপার বলে নিই। যেমন হচ্ছে এই স্টেপগুলো কি? তারপরে হচ্ছে এর বাজেট কেমন? আচ্ছা, ১ম এ আমরা স্টেপটা শুরু করি। স্টেপটা হচ্ছে আপনি যখন অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করতে যাবেন, তখন ওখানে একটা অপশন থাকে যে এটা কি আপনার কি হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট নাকি হচ্ছে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট। তো আপনি যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট সিলেক্ট করেন, তাহলে হচ্ছে সেটা এমপিএল এর দিকে নিয়ে যাবে অথবা পিএল এর দিকে নিয়ে যাবে। আর নন ব্র্যান্ডেড প্রোডাক্ট যদি আপনি সিলেক্ট করেন, তাহলে সেটা জেনেরিক প্রোডাক্ট হবে। সাধারণত অ্যামাজনে কিন্তু আছে হচ্ছে এই প্রাইভেট লেভেল প্রোডাক্ট আছে যেটা ব্র্যান্ড রেজিস্ট্রি করা। তারপরে হচ্ছে এমপিএল আছে যেটা শুধুমাত্র লোগো দিয়ে করা বাট ব্র্যান্ড রেজিস্ট্রি করা না। আরেকটা আছে হচ্ছে জেনেরিক, অর্থাৎ সেটার কিন্তু কোনো ইয়ে নাই, কোনো ব্র্যান্ড নাই। জেনেরিক আছে না? এরকম ধরেন পলিথিন, প্লাস্টিক আইটেম, টয় আইটেম যেগুলো আমরা বাজারে হিউজ পরিমাণে কিনি। আমরা অত ব্র্যান্ডের দিকে খেয়াল করি না। আমাদের প্রয়োজন মিটলেই হয়। কিচেন আইটেম আছে, একটা পলিথিন ব্যাগ হতে পারে। তো এই যে হচ্ছে জেনেরিক আইটেম এবং এমপিএল এবং হচ্ছে আপনার প্রাইভেট লেভেল প্রোডাক্ট। তো আপনি যখন লিস্টিং করবেন, তখন আপনাকে অপশন দেবে যে এটা ব্র্যান্ডেড কিনা। আপনি তখন ব্র্যান্ডেড যে অপশনটা আছে সেটাতে আপনি টিক মার্ক দিলেন, কিন্তু আসলে আপনি তো ব্র্যান্ড রেজিস্ট্রি করেননি। তখন অ্যামাজনের অনুমোদনের নেওয়ার জন্যে, মানে অ্যামাজনের অনুমোদন পাওয়ার জন্যে, তখন ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যামাজন আপনার কাছে কিছু পিকচার চাইবে। ধরেন যে ২ টা বা ৩ টা পিকচার চাইবে। এই পিকচারগুলো আসলে কেমন হওয়া উচিত? এই পিকচারগুলো হচ্ছে মানে এইটা যে আপনার প্রোডাক্ট, এই প্রোডাক্টের মালিক যে আপনি, যেহেতু আপনি অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করেন নাই, সুতরাং এই প্রোডাক্টের মালিক যে আপনি, অর্থাৎ আপনি ম্যানুফ্যাকচারিং করেন অথবা আপনি ম্যানুফ্যাকচারিং করিয়ে নিয়ে আসছেন, এটা প্রমাণ করার জন্যে কিছু পিকচার দিতে হয়। যেমন হচ্ছে এই প্রোডাক্টটা হাতে নিয়ে একটা ছবি তুলতে হবে। টেবিলের উপরে রেখে লোগো সহ, বক্স সহ ছবি তুলতে হবে। ফুল প্যাকেট ওয়ালা ছবি তুলতে হবে। প্রোডাক্টটা বক্সের মধ্যে অর্ধেক ঢোকানো, অর্ধেক বাইরে, এরকম কিছু পিকচার তুলতে হবে। তুলে অ্যামাজনে ওইখানে ওই লিস্টিংয়ের ওই জায়গাটাতে আপনাকে সাবমিট করতে হবে। অ্যামাজন কি করবে? অ্যামাজন এই পিকচারগুলা তারা দেখবে যে হ্যাঁ, এটা হচ্ছে প্রোডাক্টের পিকচার, এটা তাহলে ঠিক আছে। তো এই পিকচারগুলো আপনি পাবেন কোথায়? আপনি তো এখনো প্রোডাক্ট তৈরিই করেন নাই। আসলে সাপ্লায়ারের সাথে আপনাকে কথা বলে নিতে হবে, ম্যানুফ্যাকচারার যে তুমি ইয়ে করো, তুমি হচ্ছে এই প্রোডাক্টটা আমার লোগো দিয়ে প্রিন্ট করো। প্রিন্ট করে তারপরে হচ্ছে আমাকে পিকচার তুলে দাও। ওরা কিন্তু এটা করবে। হ্যাঁ, যেহেতু আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন, তো ফাইনাল ডেলিভারির আগে তারা তো ওই প্রোডাক্টগুলো আপনি যে লোগোটা দিবেন, মানে আপনার নিজের ব্র্যান্ডের, সেই লোগোটা প্রিন্ট করেই তো তারা প্রোডাক্টটা তৈরি করবে। তো সেই সময়ে ওই পিকচারগুলো তারা তুলবে। তুলে আপনাকে প্রোভাইড করবে। আপনি যেভাবে বলবেন সেভাবে তুলবে। তোলার পরে আপনি অ্যামাজনে জমা দিলেন। দেওয়ার পরে তারা হচ্ছে অ্যামাজনের পিকচারগুলো যদি তারা মনে করে অথেন্টিক, তাহলে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। বেশিরভাগ সময়ই কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেয়।
তবে এখানে উল্লেখ্য যে আপনার কোনো স্ক্রিনশট, কোনো এডিটেড ফটো দেওয়া যাবে না। একদম জেনুইন মোবাইল দিয়ে তোলা হোক, ক্যামেরা দিয়ে তোলা হোক, রিয়েল পিকচার উইদাউট এনি এডিট আপনাকে দিতে হবে। এডিট করলে কিন্তু এটা বোঝা যায় বা তারা ধরতে পারে, তাদের টেকনোলজি আছে। এরপরে হচ্ছে ইউপিসি। ইউপিসি মানে হচ্ছে বারকোড। আপনারা জানেন অ্যামাজনের প্রোডাক্ট সেল করতে গেলে একটা বারকোড লাগে। এটা হচ্ছে সেই বারকোড। তো এই বারকোড আমাদেরকে কিনতে হয়। আমরা কিনি হচ্ছে জিএসঅন থেকে কিনি, তারপরে হচ্ছে বারকোড ম্যানিয়া থেকে কিনি, বিভিন্ন জায়গা থেকে কিনি। তো এখন এই বারকোড কিন্তু আপনি এক্সামশন পেতে পারেন। এক্সামশন মানে হচ্ছে এটা আপনাকে ছাড় দেওয়া আর কি। তো এটার জন্য আপনি যদি ওখানে আবেদন করেন, তো অ্যামাজন এটা রেখে দিয়েছে এক্সামশনটা এখানে এই কারণে যে আপনি যেহেতু একজন ছোট সেলার, আপনি অল্প পরিমাণ সেল করবেন, আপনার একটা ব্র্যান্ড আছে কিন্তু আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করেন নাই, সুতরাং আপনাকে এক্সামশন দেওয়া যায় ইউপিসি। অর্থাৎ এই যে কোডটা, এটা অ্যামাজন ধরেন যে আপনাকে ছাড় দেবে, আপনাকে প্রোভাইড করবে। কিন্তু এখানে আপনি কিছু জিনিস পাবেন না। সেটা হচ্ছে আপনি ব্র্যান্ড রেজিস্ট্রি করলে অ্যামাজনে কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ধরেন যে A+ কন্টেন্ট আপলোডের অপশন পাওয়া যায়। ভিডিও দিতে পারবেন না। তারপর হচ্ছে আপনি অ্যাডের ৩টা ক্যাটাগরি আছে অ্যামাজনে। যার একটা হচ্ছে বেসিক, সবাই ব্যবহার করতে পারে। আর ২টা হচ্ছে স্পেশালি আপনার যারা ব্র্যান্ড রেজিস্ট্রি করে তাদের জন্যে এটা সংরক্ষিত। তো ব্র্যান্ড রেজিস্ট্রি যদি আপনি করেন তাহলে এই সব অপশনগুলো আপনি পাবেন। প্লাস হচ্ছে রিপোর্টিংয়ের মানে ড্যাশবোর্ডের কিছু সুবিধা আছে, সেগুলো আপনি পাবেন। স্পেশালি কিছু রিপোর্ট জেনারেট করা যায়। আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে একটা স্টোর থাকে। অর্থাৎ আপনার ব্র্যান্ড নামে অ্যামাজনে একটা পেজ বরাদ্দ করবে। সেটা হচ্ছে আপনার স্টোর, একটা এক্সটেনশন পেজ আর কি। সেই স্টোরে আপনার যদি 10টা প্রোডাক্ট থাকে বা 5টা প্রোডাক্ট থাকে, ওই পেজে আপনি শোকেস করতে পারবেন। আপনার স্টোরে কোনো কাস্টমার সরাসরি এসে আপনার প্রোডাক্টগুলো চাইলে কিনতে পারবে। সেখানে অন্য কোনো প্রোডাক্ট থাকবে না, শুধু আপনার স্টোরের প্রোডাক্টগুলো সেখানে শোকেস হবে। তো ব্র্যান্ড রেজিস্ট্রি করলে হচ্ছে এই সুবিধাগুলো পাচ্ছেন। আর আপনি যদি জেনেরিক লিস্টিং করেন অথবা হচ্ছে আপনি এমপিএল করেন, লিস্টিং করেন, তাহলে এই ব্র্যান্ড রেজিস্ট্রি যেহেতু আপনি করেননি অ্যামাজনে, এই সুবিধাগুলো পাবেন না। আপনি যদি এমপিএল করেন, এখানে আরেকটা রিস্ক থেকে যায়। সেটা হচ্ছে ধরেন আপনি একটা ভালো প্রোডাক্ট খুঁজে পেলেন। সেই ভালো প্রোডাক্টটা হচ্ছে আপনি ৬ মাস ধরে সেল করছেন, আপনার ভালো রিভিউ এগুলো পেয়ে গিয়েছেন আপনি। তো এরপরে যে কেউ আরেকজন এটা খুঁজে পেল, আপনার প্রোডাক্টটা সে রিসার্চ করে বের করলো, করে একই লোগো দিয়ে সেও সেল করা শুরু করলো। সে কিভাবে করেছে? আপনার ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিতে পারে, অথবা সে আপনার লোগোটা নকল করে অন্য কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে তৈরি করতে পারে, করে আপনার মি টু লিস্টিং করে ফেললো। তো এই মি টু লিস্টিং যদি করে ফেলে তাহলে কিন্তু এটা আপনার জন্য সমস্যা। কিন্তু আপনি যদি ওর মতো নিয়ে মানে আপনি যদি জেনারেট লিস্টিং করে থাকেন, তাহলে কিন্তু অ্যামাজন আপনার মি টু লিস্টিং করলে আপনাকে কোনো রকম সুবিধা দেবে না। অর্থাৎ মি টু লিস্টিং করলে সেও সেল করবে, আপনিও সেল করবেন। কিন্তু আপনি যদি এই অ্যাপ্রুভালটা নিয়ে করেন, এমপিএল এর যে অ্যাপ্রুভালটা, সেটা নিয়ে যদি আপনি সেল করা শুরু করেন, তাহলে এটাতে মি টু লিস্টিং করলে অ্যামাজনকে জানালে তাকে রিমুভ করে দিবে। প্রথমে হচ্ছে তার কাছে চাইবে, আপনার হচ্ছে তার কাছে প্রমাণ চাইবে। কিন্তু তার কাছে তো আসলে ওরকম ইনভয়েস বা অন্য কোনো প্রমাণ নাই। ইনভয়েস মানে হচ্ছে যে আপনি যেহেতু এটা ফার্স্ট লিস্টিং করছেন, আপনি যেহেতু অ্যাপ্রুভাল নিয়েছেন, তার মানে অন্য কেউ সেল করতে গেলে আপনার কাছ থেকে তাকে নিতে হবে, কিনতে হবে। অর্থাৎ ইনভয়েস লাগবে। এই ইনভয়েসটা আপনি তাকে প্রোভাইড করবেন। তো এরকম ইনভয়েস তো তার কাছে নাই যে আপনার কাছ থেকে সে কিনেছে অথবা অ্যাপ্রুভাল নিয়েছে। সুতরাং কেউ যদি সেল করতে আসে, তাহলে হয় তার লিস্টিং ডিলিট করতে হবে, অথবা সে হচ্ছে অটোমেটিক তাকে চলে যেতে হবে। মানে আপনি অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করেন নাই, তারপরেও এই ব্র্যান্ড রেজিস্ট্রির এই সুবিধাটুকু এখানে আপনাকে অ্যামাজন দিবে, যেহেতু আপনি ফার্স্ট লিস্টিং করেছেন এই প্রোডাক্টের বা এই লোগোতে। এজন্যই আমি বলি যে আপনাদের যদি ইচ্ছা থাকে, আপনি কত সমস্যার সমাধান করবেন, কত প্রবলেম ফেস করবেন। আর যদি একজন না হয়ে সেখানে ৫ জন ১০ জন হয়, তাহলে তো আরও ঝামেলা হয়ে যাবে। এজন্যে আপনি যখনই দেখবেন যে এই প্রোডাক্টটা একটা ভালো প্রোডাক্ট, আপনি হয়তো এমপিএল লিস্টিং করেছেন কিন্তু প্রোডাক্টটা ভালো, সেক্ষেত্রে দ্রুত হচ্ছে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আবেদন এবং ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে ফেলাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তাহলে ওই ব্র্যান্ড রেজিস্ট্রেশনের যাবতীয় সুবিধা সবকিছু কিন্তু অ্যামাজন টেক কেয়ার করবে। অ্যামাজন অনেক সময় অটোমেটিক লিস্টিংও ডিলিট করে দেয় এবং আপনার ব্র্যান্ডের আন্ডারে তারা লিস্টিং করতেই দিবে না। হ্যাঁ, ওই অপশনটাও আছে। এরপরে আসেন হচ্ছে বাজেট। তো এমপিএল করার জন্যে আপনি মোটামুটি $২,০০০ থেকে আপনি শুরু করতে পারবেন। কারণ এখানে লোগো তৈরি করা ছাড়া আর কিন্তু কোনো খরচ নাই। আপনি ধরেন প্রাইভেট লেভেল করতে গেলে
আরও বেশ কিছু খরচ আছে। যেমন আমি প্রোডাক্ট রিসার্চে গেলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবেন। সাধারণত প্রাইভেট লেভেল যারা করে $৫,০০০ একটা বাজেট লাগে মিনিমাম। কারণ এখানে অনেক ব্যাপার থাকে। সে একটা ধরেন প্রাইভেট লেভেলের প্রোডাক্টগুলা কিন্তু একদম লো কম্পিটিটিভ হয় না। আ এমপিএল এ কিন্তু কিছুটা নিশ ক্যাটেগরির প্রোডাক্ট হতে হয়। এটা একটু আমি বুঝায় বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন প্রোডাক্ট রিসার্চের সময় খেয়াল রাখতে হয় এমপিএল যারা করেন তারা হচ্ছে একদম ছোট নিশের কোনো একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করতে হয়। কারণ কম্পিটিশন যত কম হবে, আপনার যেহেতু বাজেট কম, আপনি যেহেতু অন্যান্য ক্ষেত্রে আপনি বাজেট রাখেন নাই, আপনি ধরেন পিপিসিতে আপনার তেমন বাজেট রাখতে পারেন নাই, এলএলসি বা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন এগুলোতে আপনি বাজেট রাখতে পারেন নাই। সেহেতু আপনাকে চেষ্টা করতে হবে যে কত কম বাজেটে করা যায়, মানে খরচ কমিয়ে আপনাকে সেল করা যায় এবং প্রোডাক্টটা তো সেলও করতে হবে, মানে সেল তো আসতে হবে। এজন্যে আপনাকে যতটা সম্ভব লো কম্পিটিশনের প্রোডাক্ট হচ্ছে আপনাকে সেল করার চেষ্টা করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরেন কম্ব অর্থাৎ মানে হেয়ার কম্ব আরকি, চিরুনি আমরা যেটাকে বাংলায় বলি। ধরেন চিরুনি যদি কেউ বিক্রি করতে চায়, তাহলে চিরুনির কতগুলো ভেরিয়েশন আছে আপনি একটু চিন্তা করেন। ফিমেল কম্ব আছে, তারপরে হচ্ছে মেল কম্ব আছে। এরপরে হচ্ছে কিডসদের জন্য আছে গার্ল কিডস, বয় কিডস। এরপরে হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন যে প্লাস্টিকের চিরুনি আছে, টাইটানিয়ামের চিরুনি আছে, তারপরে পশুর হাড়ের চিরুনি আছে, তারপরে হচ্ছে উডেন ম্যাটেরিয়ালের আছে চিরুনি কম্ব আছে। তো এই সব ক্যাটেগরি সব চিরুনির কিন্তু সমান সার্চ ভ্যালু না। এখন একজন এমপিএল সেলার যখন হচ্ছে করবে, প্রোডাক্ট রিসার্চ করবে, তখন তাকে এই সব প্রোডাক্ট নিয়ে কাজ করলে হবে না। এটা একটা বড় নিশ, বড় ক্যাটেগরি। তাকে একটা মাইক্রো নিশ নিয়ে কাজ করতে হবে। তাকে খুঁজে দেখতে হবে যে এই যে ক্যাটেগরিগুলোর যতগুলো ভেরিয়েশনের কথা বললাম, এই ভেরিয়েশনের মধ্যে সে হয়তো খুঁজে পেল যে বয়দের উডেন মানে কিডস বয়, তাদের হচ্ছে উডেন যে ম্যাটেরিয়াল আছে এইটার সার্চ ভলিউমটা বেশি। উডেন কম ফর বয় কিডস, এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডের হয়তো সার্চ ভলিউমটা বেশি অন্যান্যগুলোর তুলনায়। অন্যান্যগুলোতে আরও বেশি। ধরেন যে সার্চ ভলিউমে বেশি, কম্পিটিশনও বেশি, অর্থাৎ সেলার সংখ্যা বেশি। সেটাতে কিন্তু সে যেতে পারবে না, কারণ সে হচ্ছে এমপিএল সেলার। সেটাতে গেলে সে কম্পিটিশনে টিকবে না। তো কিন্তু সে যখন এই যে মাইক্রো নিশে আসবে, তখন কিন্তু সে দেখবে যে এখানে সেলার হয়তো ৫০ জন বা ১০০ জন বা ২০০ জন আছে, কিন্তু সার্চ ভলিউম হয়তো ১০,০০০ আছে। তখন কিন্তু সে এইটা নিয়ে কাজ করতে পারবে। এটা হচ্ছে তার রিয়েল প্রোডাক্ট আরকি, এমপিএল। কিন্তু সে যদি দেখে এখানে হচ্ছে ২,০০০ সেলার আছে বা ৫,০০০ সেলার আছে, কিন্তু সার্চ ভলিউমও বেশি, হয়তো ৪০,০০০ ৫০,০০০, বাট সেলারও বেশি। এটা কিন্তু আসলে প্রাইভেট লেভেল প্রোডাক্ট। মূলত প্রোডাক্ট রিসার্চের যে পদ্ধতি, সেটা প্রাইভেট লেভেল এবং মাইক্রো প্রাইভেট লেভেল দুটারই কিন্তু সেম। কারোর কিন্তু কোনো হচ্ছে পার্থক্য নাই। শুধু পার্থক্য হচ্ছে কম্পিটিশনে। প্রাইভেট লেভেল সেলারদের একটা বড় বাজেট নিয়ে নামতে হয়, কারণ তারা কম্পিটিশনের দিকে খেয়াল করবে। বাট এরকম ছোট কোনো সেল হয়, মানে অল্প সেল হয়, এরকম কোনো প্রোডাক্ট নিয়ে গেলে তো আসলে তার ওরকম প্রফিট, এক্সপেক্টেড প্রফিট শো করতে পারবে না। কারণ তার টার্গেট কিন্তু আরও বেশি সেল করা, মানে যেহেতু তার ইনভেস্টমেন্ট বেশি, অনেক বেশি সেল আসবে, অনেক বড় আরকি, বড় কিছু। যেহেতু সে প্রাইভেট লেভেল সেলার, তার টার্গেট হচ্ছে অনেক সেল আসবে। তার কিন্তু ৩০০-৫০০ সেল দিয়ে তার হবে না। তার হচ্ছে আরও অনেক ১,০০০-২,০০০ সেল আসতে হবে এটলিস্ট পার মান্থ। তো সেখানে সেই কম্পিটিশনটাকে সে কিন্তু কিছুটা কম গুরুত্ব দেয়, অর্থাৎ কম্প্রোমাইজ করে যে এখানে আমাকে কম্পিটিশন করতেই হবে। এখানে আমার পিপিসি দিয়ে আমাকে এখানে টিকে থাকতে হবে, বা আরও যেসব মেথড আছে সেগুলোকে দিয়ে টিকে থাকতে হবে। কারণ তার তো সেল দরকার। তো কোনো প্রাইভেট লেভেল সেলার যে এরকম কম সেলার খুঁজবে না তা কিন্তু না। সেও চেষ্টা করবে যে কম্পিটিশন কোথায় কম আছে কিন্তু সার্চ ভলিউম বেশি আছে। অর্থাৎ মূলত পার্থক্য হচ্ছে এখানে যে প্রাইভেট লেভেল সেলারকে রিস্কের ব্যাপারটা, মানে কম্পিটিশনের ব্যাপারটাকে মাথায় রেখে বড় বাজেট নিয়ে নামতে হয়। আর এমপিএল সেলার সবসময় চেষ্টা করে সেলার কম, সার্চ ভলিউম বেশি। তো এখানে আরেকটা বিষয় বলে রাখা প্রয়োজন, আপনার যে প্রোডাক্টটা আপনি এমপিএল করলেন, ওই প্রোডাক্টটা যদি পরবর্তীতে প্রাইভেট লেভেলে রূপান্তরিত করার আপনার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমি যে সিস্টেমটা বললাম যে পিকচার আপলোড দিয়ে, তারপর হচ্ছে ইউপিসি এক্সামশন নিয়ে হোক বা ইউপিসি দিয়ে হোক, আপনাকে লিস্টিং করতে হবে
এই সিস্টেমেই কিন্তু আপনাকে যেতে হবে। আপনি যদি জেনেরিক লিস্টিং করেন তাহলে কিন্তু সেটা অ্যামাজন ওই লিস্টিংটাকে পরবর্তীতে প্রাইভেট লেভেলের মধ্যে ইনক্লুড করবে না। তো এটা মূলত আসলে কি? এটা সমস্যাটা কি? ধরেন আপনি একটা প্রোডাক্ট আপনার লোগো দিয়ে আপনি লিস্টিং করলেন বাট জেনেরিক দিয়ে লিস্টিং করলেন, জেনেরিক অপশনটা আপনি বেছে নিলেন। তো এই প্রোডাক্টে ভালো সেল হলো, বেশ কিছু রিভিউ-টিভিউ পাওয়া গেল। এখন আপনি এই প্রোডাক্টটাকে চাচ্ছেন প্রাইভেট লেভেল করার জন্যে। তাহলে কিন্তু আপনাকে নতুন করে লিস্টিং করতে হবে। আপনি যে প্রোডাক্টের যে ইয়েগুলো পেলেন, আপনি যে রিনিউ রেটিং এগুলো পেলেন, এগুলা কিন্তু আপনার তখন আর কাজে লাগলো না। ওগুলো হচ্ছে বাদ দিয়ে আবার নতুন করে লিস্টিং করতে হচ্ছে। কিন্তু আপনি যদি ইয়ে করতেন, আপনি যদি এমপিএল করতেন, অর্থাৎ অ্যামাজনের অ্যাপ্রুভাল নিয়ে আপনি যদি লিস্টিংটা করতেন, তাহলে এই লিস্টিংটাকেই প্রাইভেট লেভেলের ভেতরে মানে ব্র্যান্ড রেজিস্ট্রি করার পরে প্রাইভেট লেভেল যে আপনার স্টোর আছে সেখানে নিয়ে যাওয়া সম্ভব ছিল এবং ওই যে ফিডব্যাকগুলো, ওই যে রিভিউ রেটিং যেগুলো ছিল সেগুলো সহই। এটাই মূলত হচ্ছে সুবিধা এবং পার্থক্য আর কি। তো বাজেট তো বললাম, এখন এখানে আপনি কেমন প্রোডাক্ট নিয়ে যাওয়া উচিত? আপনি যেহেতু টেস্ট করছেন, সেহেতু যত কম নিয়ে যাওয়া যায় ২০টা, ২৫টা, ৫০টা হয়তো আপনার স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আমি বলব যে এখানে খুব বেশি প্রোডাক্ট নিয়ে যাওয়া উচিত না। হয়তো ২০-২৫টা বা ৫০টা প্রোডাক্ট যদি আপনি নিয়ে যান, সেটা আপনার জন্য ভালো হবে। মানে যত কম নেওয়া যায়, ১০০ নিচে হলে ভালো। আমি কখনোই বলি না যে আপনি এমপিএল করছেন না ২০০ প্রোডাক্ট। ১ম বারের জন্য বলছি আরকি। যে ১ম বার যেহেতু আপনি টেস্ট করছেন, খুব বেশি নিয়ে যাওয়া ঠিক হবে না। আপনি ১০০ বা ২০০ প্রোডাক্ট নিয়ে গেলেন। আনলাকিলি সেটা দেখা গেল যে একটা ভুল ডিসিশন ছিল, ভুল চয়েস ছিল। তখন এই প্রোডাক্টটা নিয়ে আপনি সমস্যায় পড়বেন। যদিও অনেক রিকভারির অনেক ওয়ে আছে, সেগুলোতে আমি যাচ্ছি না। সেগুলো অন্য ভিডিওতে পাবেন। কিন্তু কম নিয়ে যাওয়াটাই বেটার ১ম বার। এরপরে যখন দেখবেন যে না ভালো সেল হচ্ছে, তখন আপনি ২০০, ৩০০, ৫০০, ৬০০ আপনার যে লিমিট থাকবে সেই অনুযায়ী আপনি নিয়ে যেতে পারবেন। মানে ইনভেন্টরি লিমিটের কথা বলছি। তো এখন আমরা হচ্ছে স্ক্রিনে চলে যাব। আমাদেরকে দেখতে হবে যে কোনটা প্রাইভেট লেভেল প্রোডাক্ট, কোনটা হচ্ছে আপনার এমপিএল প্রোডাক্ট এবং কোনটা জেনেরিক প্রোডাক্ট লিস্টিং। তো চলুন আমরা দেখে আসি। তো আমরা চলে আসলাম অ্যামাজনে। অ্যামাজনে আমি কয়েকটা প্রোডাক্ট ৩ ধরনের প্রোডাক্ট আমি ওপেন করে রেখেছি। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরকি, যেন খুঁজতে না হয়। দেখেন এটা হচ্ছে আ একটা প্রোডাক্ট। এটা আপনার ক্লিয়ার প্লাস্টিক কাপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজিট্রা স্টোর, একটা স্টোরের নাম দেওয়া আছে ডিলুসি স্টোর। তো এটাতে যদি আপনারা ক্লিক করেন বা যায় এর ভেতরে, তাহলে দেখেন এটা হচ্ছে এই প্রোডাক্টের স্টোর পেজ। অর্থাৎ এই যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডের স্টোর পেজ। এখানে আপনারা যদি অ্যাড্রেসে খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন যে amazon.com/stores তারপরে হচ্ছে স্টোরের নাম ডিলুসি বা এর পেজ। এটা ব্র্যান্ড রেজিস্ট্রি করা। কিভাবে বুঝলাম? বুঝলাম হচ্ছে এই যে অ্যামাজন তাদের জন্য একটা পেজ বরাদ্দ করছে। তাদের আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে। সবই দেখেন এই রিলেটেড। এই যে কাপ, তারপরে হচ্ছে মগ বা বাটি এই রিলেটেড প্লাস্টিকের আইটেমের। এগুলো হচ্ছে সব তাদের নিজেদের প্রোডাক্ট। এটা হচ্ছে তাদের স্টোর পেজ। এখানে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট আপনি দেখতে পাবেন না। আচ্ছা, এবার দ্বিতীয় অপশনে যদি আমরা যাই, দেখেন এখানে হচ্ছে একটা ব্র্যান্ড নেম কিন্তু আছে, হ্যাঁ? উচ্চারণটা আমি করতে পারছি না, একটু টাফ। তো তার মানে কি? আমরা এখানে যেরকম এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে স্টোর পেজে নিয়ে গেল। এটাতেও তো সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যদি এটাতে যাই, তাহলে কিন্তু দেখেন কোনো স্টোর পেজ নেই। এখানে একটু অন্যরকম পেজ দেখাচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম যে ব্র্যান্ড নেম আছে কিন্তু কোনো স্টোর পেজ নেই। তার মানে এটা হচ্ছে আপনার এমপিএল করা। অর্থাৎ এই ব্যক্তি এই ব্র্যান্ড নামে অ্যামাজনের কাছ থেকে এই লিস্টিং এর অ্যাপ্রুভাল নিয়েছে। যেটি এক্সাম্পশন সে পেয়েছে বা পায়নি সেটা আমার জানার দরকার না। আ সে মানে পেলেও পেতে পারে, নাও পেতে পারে। কিন্তু সে ব্র্যান্ড অ্যাপ্রুভালটা সে নিয়েছে এবং তার ইচ্ছা আছে ভবিষ্যতে সে হয়তো এইটা প্রাইভেট লেভেল করবে। কিন্তু এখনো করেনি। এটা এমপিএল লিস্টিং এর মধ্যে বা এমপিএল লিস্টিং এ আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ৩ নাম্বার প্রোডাক্টে যাই। দেখেন এখানে ব্র্যান্ড নেম আছে হচ্ছে জেনেরিক। অর্থাৎ এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের কিন্তু আসলে কোনো ব্র্যান্ড নেই। অর্থাৎ কোনো আ জেনেরিক টাইপের একটা প্রোডাক্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওই টাইপের দেখব যে এখানেও কিন্তু কোনো স্টোর পেজের কোনো ইয়ে নেই, কোনো কিছু নাই, অপশন নাই। কিন্তু এখানে ব্র্যান্ড হচ্ছে জেনেরিক। সো পার্থক্য বুঝতে পারছেন? যে জেনেরিক লিস্টিং এ এখানে জেনেরিক থাকবে ব্র্যান্ড নেমের জায়গায়। তারপরে হচ্ছে এমপিএল যেটা সেটা ব্র্যান্ড নেম থাকবে কিন্তু স্টোর পেজ খুঁজে পাওয়া যাবে না।
আর যেগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট অর্থাৎ ব্র্যান্ড রেজিস্ট্রি করা ট্রেডমার্ক এবং ব্র্যান্ড রেজিস্ট্রি সেগুলোতে যাওয়ার পরে এরকম আপনারা দেখতে পারবেন। এরকম হচ্ছে স্টপেজ দেখতে পারবেন। তো এ প্লাস কন্টেন্ট কি সেটা এখান থেকেও আমরা দেখতে পারি। এ প্লাস কন্টেন্ট হচ্ছে এ প্লাস কন্টেন্ট এটা যেহেতু মানে ব্র্যান্ড রেজিস্ট্রি করা তারপরেও এদের এ প্লাস কন্টেন্ট এটা এই প্রোডাক্টটার জন্য দেয়নি। এই প্রোডাক্টের হচ্ছে তারা ডিটেলস লিখে দিয়েছে বাট আলাদা করে যে পিকচার সেগুলো দেয়নি। তাদের মনে হয়েছে যে না দিলেও চলবে আর কি। আমরা যদি অন্য কোনো প্রোডাক্টে যাই তাহলে আমরা অবশ্যই খুঁজে পাবো। যে কোনো একটা প্রোডাক্টে আমরা যেতে পারি র্যান্ডমলি। এটা কি হচ্ছে প্রাইভেট লেভেল প্রোডাক্ট? হ্যাঁ, এটা একটা তাদের স্টোর আছে। এই দেখেন তাদের সোয়ুস তাদের ব্র্যান্ডের নাম। এটা তাদের স্টোর পেজ। তো এই প্রোডাক্টের আছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে প্লাস কন্টেন্ট। এই যে দেখেন, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশানেই যখন আমি চলে আসলাম, চলে আসার পরে সে আলাদাভাবে পিকচার দেওয়ার সুযোগ পেয়েছে। এই যে আলাদাভাবে আরও সুন্দরভাবে ডিসক্রাইব করেছে। এটাই হচ্ছে মূলত এ প্লাস কন্টেন্ট। এই জেনেরিক প্রোডাক্টে আমরা যেটা দেখলাম আর কি, এই জেনেরিক প্রোডাক্টে কিন্তু ওই এ প্লাস কন্টেন্ট দেওয়ার সুযোগ নেই। তাদের প্রোডাক্টের ডিটেলসটা হচ্ছে এরকম ছোট। তো মূলত এই ছিল হচ্ছে আমাদের এমপিও রিলেটেড বিস্তারিত ভিডিও। আপনারা আশা করি এখন প্রাইভেট লেভেল কি, এমপিএল কি এবং জেনেরিক কি সেটার সব কিছু ডিটেলসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যারা বাংলাদেশি আছি বা আমাদের যাদের হচ্ছে বাজেট কম তাদের এমপিএল করা উচিত। অর্থাৎ লো বাজেট দিয়ে শুরু করে ধীরে ধীরে আপনি সেটাকে এসকেলেট করবেন বা এক্সপ্যান্ড করবেন আপনার বিজনেসটাকে। এটাই হওয়া উচিত। তাহলে হচ্ছে আপনার লসের সম্ভাবনা কম থাকবে। আর যেহেতু একটা বিজনেস লস কিন্তু হবে না এই কথা যদি কেউ বলে তাহলে আসলে সে মিথ্যা বলছে। এখানে লস হতে পারে, আপনার প্রোডাক্ট সেল না হলে তখন আপনি কী করবেন? তখন তো সেটাকে লস হিসেবেই কাউন্ট করতে হবে। তো এগুলো মোটামুটি সবই বেসিক কথাবার্তা। আপনারা যদি প্রফেশনালি শিখতে চান তাহলে আসলে কোর্স করার কোনো বিকল্প নেই। একটা প্রফেশনাল কোর্স করেই বিজনেসে নেওয়া উচিত। একটু চিন্তা করেন যে আপনি যেখানে লক্ষ লক্ষ টাকা হচ্ছে ইনভেস্ট করবেন সেখানে এই 10-15 হাজার টাকার একটা কোর্সের পেছনে ইনভেস্ট করার তো শিক্ষার পেছনে ইনভেস্ট করলে হয়তো আপনার পরবর্তী যে লস হওয়ার যে সম্ভাবনা, যে ভুল হওয়ার যে সম্ভাবনা সেটাকে কিন্তু মিনিমাইজ করে ফেলে, সেটাকে অলমোস্ট জিরো করে ফেলে। অর্থাৎ আপনি হয়তো খুব বড় একটা ভুল ডিসিশন নিতে যাচ্ছিলেন কিন্তু আপনার ইনভেস্ট ছিল কিন্তু 3-4 লাখ 5 লাখ টাকা হতে পারে। কিন্তু ওই যে কোনো প্রফেশনাল কোর্স করলে আপনি তো নিয়মকানুনগুলো শিখে যাচ্ছেন। কোনটা ভুল, কোনটা সঠিক এটা আপনি জেনে যাচ্ছেন। সুতরাং সেই ব্যাপারটাকে আপনি স্কিপ করতে পারছেন। তো চলুন আমাদের ওয়েবসাইটে কীভাবে যেতে হয় আমি একটু দেখাই। আপনারা আপনাদের ব্রাউজারে যেয়ে আপনারা লিখবেন হচ্ছে careergori.com। দেখে যদি আপনি এন্টার দেন তাহলে ওয়েবসাইট চলে আসবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট। এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে। রেজিস্ট্রেশন করে আপনারা এখন স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে পেমেন্ট কিভাবে করতে হবে, নগদ, বিকাশ, রকেট বা হচ্ছে বিদেশ থেকে অনেকে ট্যাপ রিও, তারপরে হচ্ছে মানিগ্রাম অনেকভাবেই টাকা পাঠায় বা ব্যাংকে ট্রান্সফার করে। তো যে যেভাবে সুবিধা আর কি সেই ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব যে অ্যাকাউন্টিং ইনফরমেশন যেগুলো আছে। তো আমাদের কোর্সটা মূলত হচ্ছে একটা মাস্টারি কোর্স। এটা 35 ঘন্টা এবং 79টা টিউটোরিয়ালে তৈরি। এটা সম্পূর্ণই রেকর্ডেড কোর্স। এর পাশাপাশি আপনারা লাইভ সাপোর্ট পাবেন সরাসরি আমার কাছ থেকে, অর্থাৎ মেন্টরের কাছ থেকে আপনি সরাসরি সাপোর্ট পাবেন। এটা আপনার জন্য একটা বড় প্লাস পয়েন্ট। অনেক জায়গায় এই সাপোর্টটা সরাসরি মেন্টরের সাথে কথা বলা বা মেন্টরের কাছ থেকে সাপোর্টটা পাওয়া যায় না। বাট আমি এটা ইনশিওর করি যে আমার কাছ থেকে যেন সবাই সরাসরি সাপোর্টটা পাই। কারণ হচ্ছে স্টাফ দিয়ে বা আপনার অন্য কোনো এমপ্লয়ি দিয়ে সাপোর্ট দিলে দেখা যাচ্ছে যে তারা ভুল করে। তো কারণ আমি যেভাবে বুঝি ওইভাবে তারা বুঝবে না বা বুঝতে নাও পারে, এটাই স্বাভাবিক। সরাসরি আমি সাপোর্ট দিই, হোয়াটসঅ্যাপে আমার সাথে আপনার যোগাযোগ হবে। মেসেজের মাধ্যমে বা হচ্ছে ভয়েস কলের মাধ্যমে আপনারা সাপোর্ট পাবেন যতদিন আপনার প্রয়োজন হবে। অর্থাৎ কোর্স চলাকালীন সময় এবং বিজনেস চলাকালীন সময়ে যতদিন আপনার প্রয়োজন হবে আপনি সাপোর্ট পেয়ে যাবেন আর কি ইনশাল্লাহ। আর কোর্সের অ্যাক্সেসটা লাইফ টাইম থাকবে। সো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই। আপনারা কোর্সে এনরোল করলেই এই ওয়েবসাইটে আপনারা কোর্সটা দেখতে পারবেন। তো যদি আপনারা সিরিয়াসলি প্রফেশনালি শিখতে চান এই কোর্সটা তাহলে হচ্ছে যোগাযোগ করুন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যারা এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।